আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা যারা এইচএসসি 24-25 ব্যাচ আছো, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তার আগে তোমরা একটু আমাকে জানাই দাও, আমাকে আমাকে আমার সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, প্লাস আমার পেছনের বোর্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, আমি একটু চেক করি যে সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং আমার বোর্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং আমার বোর্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে আমার বোর্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, শোনা যাচ্ছে এবং পেছনে দেখা যাচ্ছে। আচ্ছা, তো আজকে আমরা যেটা হচ্ছে আলোচনা করব সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে দৃশ্যমান এবং অদৃশ্যমান লেনদেনের হিসাব রক্ষণ। ঠিক আছে, দৃশ্যমান এবং অদৃশ্যমান লেনদেনের হিসাব রক্ষণ। ঠিক আছে, তো তোমরা যারা হচ্ছে লাইভে যুক্ত আছো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আমরা সবাই মিলে একসাথে ক্লাস করব। সাথে তোমরা ক্লাসটা শেয়ার করে দিতে পারো, একই সাথে ক্লাসটা শেয়ার করে দিতে পারো। আমি একটু ক্লাসটা শেয়ার করে দিই। সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা তোমরা একটু জানাইতে পারো আমাকে। Yes. তো দেখো, আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে দৃশ্যমান এবং অদৃশ্যমান লেনদেনের হিসাব রক্ষণ। দৃশ্যমান এবং অদৃশ্যমান লেনদেনের হিসাব রক্ষণ। প্রথমেই যদি বলি যে দৃশ্যমান দৃশ্যমান এবং অদৃশ্যমান লেনদেনের হিসাব রক্ষণ। এখন দৃশ্যমান সম্পদ, অদৃশ্যমান সম্পদ, এই জিনিসগুলা কি, এইটাই আগে আমাদেরকে জানতে হবে। ওকে, এখন দেখো, দৃশ্যমান সম্পদ একটা প্রতিষ্ঠানে হচ্ছে বিভিন্ন ধরনের সম্পদ থাকে। কিরকম? এর মধ্যে কিছু সম্পদ ভিজিবল, দেখা যায়, আবার কিছু সম্পদ আছে যেগুলো হচ্ছে দেখা যায় না। তাহলে যেগুলা দেখা যায়, যে সম্পদগুলো আমরা দেখতে পাই, চোখে দেখতে পাই, স্পর্শ করতে পারি, এই সম্পদগুলো হচ্ছে দৃশ্যমান সম্পদ। এবং যে সম্পদগুলা দেখা যায় না, স্পর্শ করা যায় না, এগুলাকে বলা হচ্ছে অদৃশ্যমান সম্পদ। ঠিক আছে, এখন এই দৃশ্যমান সম্পদের মধ্যে কি কি আছে, অদৃশ্যমান সম্পদের মধ্যে কি কি আছে? নরমালি সম্পদকে আমরা তিন ভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে দৃশ্যমান সম্পদ, অদৃশ্যমান সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ। দৃশ্যমান সম্পদ, অদৃশ্যমান সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ। বেসিক্যালি আজকে আমাদের যে আলোচনা দৃশ্যমান এবং অদৃশ্যমান লেনদেনের হিসাব রক্ষণ, এখানে আমরা যেটা আলোচনা করব, একটা প্রতিষ্ঠানে যে সম্পদগুলা আছে সেই সম্পদগুলার হিসাবটা কিভাবে করতে হয় এবং সেই সম্পদগুলো, একটা যদি আমরা দীর্ঘ স্থায়ী সম্পদ কিনি, সেই সম্পদটা আমরা যত বছর ধরে ব্যবহার করব, সেই ব্যবহারটাকে আমাদেরকে বিভিন্ন আর্থিক বছরের মধ্যে কি করে দিতে হয়, ভাগ করে দিতে হয়। এই হিসাবগুলার কি করতে হয়, হিসাব করতে হয়, এই সম্পদগুলোর হিসেব করতে হয়। বুঝে গেছে? তাহলে স্থায়ী সম্পদ হচ্ছে বেসিক্যালি সম্পদকে তিন ভাগে ভাগ করতে পারি। দৃশ্যমান সম্পদ, যেগুলো চোখে দেখা যায়, অদৃশ্যমান সম্পদ, যেগুলো আমরা চোখে দেখতে পাই না, প্রাকৃতিক সম্পদ মানে হচ্ছে আল্লাহ প্রদত্ত যে সম্পদ আছে সেই সম্পদ। ঠিক আছে, এখন আমরা এখানে আজকে মূলত যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখো, দৃশ্যমান সম্পদের আরেকটু যদি ক্লাসিফিকেশনে যাই, সেটা হচ্ছে, দেখো, যে সকল স্থায়ী সম্পদের বাস্তব অস্তিত্ব আছে, অর্থাৎ যে সকল স্থায়ী সম্পদ ধরা যায়, ছোঁয়া যায় এবং তাকে দৃশ্যমান বা স্পর্শনীয় সম্পদ বলে। ঠিক আছে, যেমন থাকতে পারে হচ্ছে মেশিন, জমি, ভূমি, আসবাবপত্র, তারপর হচ্ছে দালান কোঠা ইত্যাদি। আবার আরেকটা বিষয় হলো, ভূমি একটা স্থায়ী সম্পদ, কিন্তু
ভূমি যখন আমরা ব্যবহার করি, এই ভূমির কিন্তু জীবনকাল শেষ হয়ে যায় না, বুঝা গেছে? এই জন্য ভূমি একটা স্থায়ী সম্পদ হলেও ভূমির অবচয় হয় না, ঠিক আছে? অবচয় হয় না অথবা ভূমির মূল্য হ্রাস পায় না, বুঝা গেছে? এই জন্য ভূমির জীবনকাল হচ্ছে অসীম এবং অন্যান্য যে সম্পদগুলো আছে সেগুলোর জীবনকাল সসীম। এই জন্য আমরা ভূমির অবচয় ধরি না অথবা ভূমির উপর অবচয় ধরা হয় না। তারপর হচ্ছে দেখো অদৃশ্যমান সম্পদ, যে সকল সম্পদের শারীরিক বা বাস্তব অস্তিত্ব নাই সেগুলোকে অস্পর্শনীয় সম্পদ বলা হয়। কি বললাম? যে সকল সম্পদের শারীরিক বা বাস্তব অস্তিত্ব নাই তাকে বলা হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। বেশিরভাগ ক্ষেত্রে এই সম্পদগুলো ব্যবহারের ক্ষমতা অর্জিত হয় আইনের মাধ্যমে। কিসের মাধ্যমে? যে অস্পর্শনীয় সম্পদ আছে সেগুলা আইনের মাধ্যমে আমরা এগুলার ব্যবহার করার কি পাই? এগুলা ব্যবহারের ক্ষমতা অর্জিত হয়। তারপর হচ্ছে সম্পদগুলোর বাস্তব অস্তিত্ব না থাকলেও এগুলোর ব্যবসায়িক মূল্য আছে। যেমন এই সম্পদগুলো আমরা সরাসরি যদি দেখতে নাও পাই বা ধরতে নাও পারি, এগুলোর একটা কি আছে? এগুলোর একটা হচ্ছে ব্যবসায়িক মূল্য আছে। যেমন প্যাটেন্ট, কপিরাইট, সুনাম, গ্রন্থসত্ত্ব, ট্রেডমার্ক, ইজারা সম্পদ ইত্যাদি। বুঝা গেছে? এখন দৃশ্যমান সম্পদের মূল্য হ্রাসকে বলা হয় অবচয়। অদৃশ্যমান সম্পদের মূল্য হ্রাসকে বলা হয় অবলোপন। এবং আরেকটা আছে হলো আমাদের প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদের মূল্য হ্রাসকে বলা হচ্ছে শূন্যীকরণ। প্রাকৃতিক সম্পদের মূল্য হ্রাসকে কি বলা হয়? শূন্যীকরণ। ঠিক আছে? এখন প্রাকৃতিক সম্পদ কি? প্রাকৃতিক সম্পদ বলতে প্রকৃতি প্রদত্ত এবং সীমাবদ্ধ সম্পদকে বোঝায়, যা মানুষ বা কারবারি সংস্থা কর্তৃক আহরণ বা উত্তোলনের মাধ্যমে নিশ্চিতভাবে হ্রাস পেতে থাকে। অর্থাৎ এই আল্লাহ প্রদত্ত সম্পদ এগুলা মানুষ বা ব্যবসা প্রতিষ্ঠান উত্তোলন করার মাধ্যমে এগুলো হচ্ছে হ্রাস পেতে থাকে, এই সীমিত সম্পদগুলা কমে যায়। এখন এটাকে বলা হয় হচ্ছে কি বললাম? প্রাকৃতিক সম্পদ যখন আমরা উত্তোলন করি বা ব্যবহার করি তখন এটাকে আমরা ডিপ্লেশন করি। বুঝা গেছে? এটাকে বলা হচ্ছে ডিপ্লেশন। আচ্ছা, এরপর দেখি আমরা তাহলে আমাদের অবচয় কি। এখানে আমাদের পুরো অধ্যায় জুড়ে যেটা থাকবে সেটা হলো অবচয়। ঠিক আছে? এখন অবচয় কি এই জিনিসটা প্রথমে আমাদেরকে একটু বুঝতে হবে, তারপরে হচ্ছে আমরা এখানে দেখব। দেখো অবচয়, আমি একটু লিখি। আচ্ছা, অবচয় মানে হলো আভিধানিক অর্থটা হচ্ছে মূল্য হ্রাস। ঠিক আছে? এই অধ্যায়ে আমাদের যেটা ব্যবহার সেটা হচ্ছে স্থায়ী সম্পত্তির ব্যবহার জনিত মূল্য হ্রাসকে অবচয় বলে। কি বললাম? স্থায়ী সম্পদের ব্যবহার জনিত মূল্য হ্রাসকে কি বলা হয়? অবচয়। অর্থাৎ দীর্ঘদিন ধরে একটা স্থায়ী সম্পদ যখন আমরা ব্যবহার করি, এটার মূল্যটা হ্রাস পায়। এই জন্য এই স্থায়ী সম্পদের মূল্য হ্রাসকে বলা হয় অবচয়। স্থায়ী সম্পদের মূল্য হ্রাসকে বলা হয় অবচয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে যখন আমরা হচ্ছে দীর্ঘদিন ধরে একটা সম্পদ ব্যবহার করি, এই সম্পদের দাম কিন্তু কমতে থাকে, অথবা বিভিন্ন কারণে যেমন অ্যাক্সিডেন্ট হইতে পারে অথবা হচ্ছে বিভিন্ন ক্ষয়ক্ষতি হইতে পারে, তারপরে হলো বিভিন্ন ধরনের এই যে স্থায়ী সম্পদ ব্যবহার করার ফলে এটার যে দাম কমে যায়, এটার মূল্য যে কমে যায়, হ্রাস পায়, এটাকে বলা হয় অবচয়। বুঝা গেছে? আচ্ছা, এই জিনিসটা কি বুঝতে পারছি? অর্থাৎ দীর্ঘদিন ধরে স্থায়ী সম্পদ ব্যবহারের ফলে এটার যে দাম কমে যায়, এই দাম কমে যাওয়াটাকে, এই মূল্য হ্রাস পাওয়াকে বলা হয় হচ্ছে অবচয়। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তুমি একটু আমাকে জানাও ক্লিয়ার কিনা। ফারহান আহমেদ কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফারহান। তোমাদের যারা যারা হচ্ছে ফ্রেন্ড আছে তোমরা তাদেরকে মেনশন করে দিতে পারো, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আজকে একসাথে ক্লাসটি করব। ঠিক আছে? একই সাথে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা তোমরা এখানে করতে পারো, চেষ্টা করব যতটুকু আনসার দেয়া যায়।
আচ্ছা, বুঝতে পারছি অবচয় কি জিনিস। অর্থাৎ একটা স্থায়ী সম্পদ ব্যবহার করার ফলে এটার যে মূল্য হ্রাস, মূল্য যে কমে যায়, এটাকে হচ্ছে বলা হয় এটাকে আমার বলা হয় অবচয়। আচ্ছা ফারহান ক্লিয়ার। আচ্ছা, এখন অবচয় ধার্য করার জন্য কয়েকটা পদ্ধতি প্রচলিত আছে, তার মধ্যে দুইটা সব থেকে প্রচলিত পদ্ধতি, আমরা বাকি পদ্ধতিগুলা ধারাবাহিকভাবে শিখবো। আজকে আমরা বেসিক্যালি দুইটা পদ্ধতি শিখবো, একটা হচ্ছে সরল রৈখিক পদ্ধতি এবং হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। আরো একটা পদ্ধতি আছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসে জানবো। আজকে বেসিক্যালি সরল রৈখিক এবং ক্রমহ্রাসমান জের এই দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এখন সরল রৈখিক পদ্ধতি কি আর ক্রমহ্রাসমান জের পদ্ধতি কি? সরল রৈখিক পদ্ধতি হচ্ছে সরল রৈখিক অথবা স্থির কিস্তি, সরল রৈখিক পদ্ধতি অথবা স্থির কিস্তি পদ্ধতি, ঠিক আছে? সরল রৈখিক অথবা স্থির কিস্তি পদ্ধতি। দেখো, একটা হচ্ছে সরল রৈখিক, এটার আরেকটা নাম হলো কি স্থির কিস্তি, অথবা এটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথড। আচ্ছা, সরলরৈখিক পদ্ধতি কি? যে পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান হয়, অর্থাৎ অবচয়যোগ্য যে মূল্য, এগুলো এখন কঠিন লাগতেছে, আমরা পরবর্তী যখন আলোচনা করব তখন বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। অবচয়যোগ্য মূল্যকে, অর্থাৎ যে মূল্যের উপর আমি অবচয় ধরবো, সেই মূল্যকে যত বছর আমি ব্যবহার করব তত বছর দিয়ে ভাগ করব। অর্থাৎ একটা মেশিনের আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে আমি যে মূল্যটা পাবো সেটাই হচ্ছে আমার সরল রৈখিক পদ্ধতি। অর্থাৎ প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ এখানে সমান থাকে। কি বললাম? আমার অবচয়যোগ্য মূল্যকে আমি আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে যে অবচয়টা পাবো সেটা হচ্ছে সরল রৈখিক পদ্ধতিতে অবচয়, ঠিক আছে? নরমালি বেশিরভাগ প্রতিষ্ঠান এই সরল রৈখিক পদ্ধতি ব্যবহার করে। আচ্ছা, তাহলে কি বললাম? সরল রৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তাহলে সরল রৈখিক পদ্ধতির আরেকটু ব্যাখ্যায় যায়, সেটা হচ্ছে সরল রৈখিক পদ্ধতি কিভাবে ম্যাথ করতে হয় সেগুলো আমরা শিখবো। এখন দেখো, সরল রৈখিক পদ্ধতিতে কি বললাম? প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান থাকে। বুঝা গেছে ভাইয়া? আচ্ছা, তোমরা যারা হচ্ছে এইচএসসি 24 দিবা, কয়েকদিন পরে তোমাদের পরীক্ষা, সো তোমাদের জন্য কিছু পরামর্শ, সেটা হচ্ছে সময় কিন্তু ভাইয়া বেশি দিন নাই, ঠিক আছে? খুবই অল্প সময়। এই যতটুকু সময় তোমার আছে এই সময়টুকু কাজে লাগাও। অনেকে হয়তো এখনো ঘোরাফেরা করছো, এখনো হয়তো ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছ। পরীক্ষা মানে কোন দিক দিয়ে যে আজকে যে 12 দিন 13 দিন বা 14 দিন 15 দিন এরকম আছে মনে হচ্ছে, বা মনে হচ্ছে কত আজকে 9 তারিখ হলে হয়তো 20 দিন মতো আছে। তো তোমাদের হয়তো মনে হতে পারে যে আরে পরীক্ষার আগের দিন শুরু করব পরীক্ষার। এখন কথা হলো যে তোমার সময় কিন্তু খুব বেশি দিন নাই, হ্যাঁ? সো যতদিন আছে ততদিন একটু পড়ো, নিজের জন্য পড়ো, বাবা মায়ের জন্য পড়ো, সবার জন্য পড়ো, ফ্যামিলির জন্য পড়ো। অন্তত এটুকু বলতে পারি যে অন্তত পাশের বাসার আন্টির জন্য হলে পড়ালেখা করো, ঠিক আছে? যেন যেদিন রেজাল্ট দিবে সেদিন যেন তোমার আম্মুর মুখটা যেন কালো করতে না হয়, ভাবি আপনার ছেলে কি পাইছে, আপনার ছেলের রেজাল্ট কি আসছে। সো সেদিন যেন তোমার আম্মু বলতে পারে আলহামদুলিল্লাহ আমার ছেলে সব বিষয়ে এ প্লাস পাইছে, অথবা প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পাইছে, অথবা আমার ছেলে এ প্লাস পাইছে। তো এইটা যেন হচ্ছে তোমার বাবা মা গর্বের সাথে বলতে পারে, এটা যেন তোমার বাবা মা তোমার রেজাল্টের দিন সে পাশের বাসার আন্টি যখন ফোন দিয়ে বলবে যে আপনার ছেলে কি পাইছে, আলহামদুলিল্লাহ আমার ছেলে এ প্লাস পাইছে, বা আমার ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে। গোল্ডেন এ প্লাস বলতে যদিও বা কিছু নাই, এটা একটা মিথ। সো এটাই আর কি একটা খুশির বিষয়, এটা এক্সাইটমেন্ট থেকে বলে। সো তোমরা যারা এইচএসসি 24 এবং 25, এখন থেকে 25 যারা আছো পড়াশোনা শুরু করে দাও, এবং এইচএসসি 26 তো চলে আসছে। এইচএসসি 26 তোমাদের ভর্তি হয়তো বা এখনো কলেজ দেয় নাই, তো যারা হচ্ছে আছে সময়টাকে কাজে লাগাও ভাইয়া। এইচএসসি পরীক্ষার সময়
খুবই তাড়াতাড়ি ঘনিয়ে আসছে, তোমাদের সবার জন্য শুভকামনা এবং ক্লাসটা ভালো মতো করো। আচ্ছা দেখো, এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে ক্রমহ্রাস সরলরৈখিক পদ্ধতি অথবা স্থির কিস্তি পদ্ধতি অথবা স্ট্রেট লাইন মেথড। এখন এই স্ট্রেট লাইন মেথডে আমরা দুইটা সূত্র ব্যবহার করতে পারি। একটা হচ্ছে সরাসরি সূত্র পদ্ধতি, আরেকটা হলো আমার শতকরা হার পদ্ধতি। একটা হচ্ছে সূত্র পদ্ধতি আর একটা হচ্ছে শতকরা হার পদ্ধতি। ঠিক আছে, শতকরা সূত্র পদ্ধতি কি আর শতকরা হার পদ্ধতি কি খেয়াল করো। প্রথম সূত্রটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় সমান, সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় ইজ ইকুয়াল টু সম্পদের মোট মূল্য, অর্থাৎ যে সম্পদটা আমরা কিনলাম সেটার মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল। আচ্ছা, এখন আমাদেরকে জানা লাগবে সম্পদের মোট মূল্যের মধ্যে কোন কোন মূল্যটা ইনক্লুড থাকে। সম্পদের ভগ্নাবশেষ মূল্য জিনিসটা কি, এটা কি খায় নাকি গায়ে দেয়? আরেকটা হলো আনুমানিক আয়ুষ্কাল। আচ্ছা, সম্পদের মোট মূল্য এটা কি, যখন একটা প্রতিষ্ঠান সম্পদ কিনে তখন সম্পদের যে মূল্য, যেমন ধরো আমি যদি বলি এটা একটা প্রতিষ্ঠান বিডি লাইফ এডুকেশন, এখানে এই যে একটা বোর্ড তোমরা যেটা দেখতে পাচ্ছ ক্লাস নিচ্ছি, এটা একটা এখানকার জন্য স্থায়ী সম্পদ। ঠিক আছে, এখন এই স্থায়ী সম্পদটা এটা প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ, এটার একটা ক্রয় মূল্য আছে। আবার এই সম্পদটা আনতে গিয়ে আমার গাড়ি ভাড়া খরচ হয়েছে, আবার এই সম্পদটা আনতে গিয়ে আমার এটা সংস্থাপনের জন্য খরচ হয়েছে, অথবা যদি এমন হয় ভ্যাট দিতে হয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যখন হচ্ছে একটা সম্পদ কিনে তার জন্য এই সম্পদটা কেনার পেছনে আনুষঙ্গিক যা খরচ হয়েছে সবগুলাই হচ্ছে এই সম্পদের মূল্যের সাথে যোগ হয়। বুঝতে পারছো? তাহলে এই সবগুলো মিলাই যেটা হয় সেটাই হচ্ছে আমার সম্পদের মোট মূল্য। এটাই হচ্ছে আমার কি সম্পদের মোট মূল্য। সম্পদের মোট মূল্য থেকে আমরা মাইনাস করব ভগ্নাবশেষ মূল্য। এখন ভাইয়া বলতে পারো যে ভগ্নাবশেষ মূল্যটা কি, ভগ্নাবশেষ মূল্যটা কি? আচ্ছা, ভগ্নাবশেষ মূল্যটা যদি বলি তাহলে দেখো, একটা সম্পদ ব্যবহার করার পরে, ধরো তুমি একটা সম্পদ 10 বছর 5 বছর 4 বছর ব্যবহার করছো, 4 বছর ব্যবহার করার পরে এটার একটা মানে সব শেষে তুমি একটা কিছু একটা তো থাকবে ভাঙাচোরা। ধরো একটা দালান ছিল, অথবা তোমার একটা ফোন ছিল, অথবা একটা সাইকেল ছিল। ধরে নিলাম একটা সাইকেল, এই সাইকেলটা তুমি হচ্ছে ব্যবহার করছো, ব্যবহার করার পরে 4 বছর ব্যবহার করার পরে দেখলা যে এই সাইকেলটা হচ্ছে 3000 টাকা দিয়ে বিক্রি করা যাচ্ছে। ঠিক আছে, 3000 টাকা দিয়ে, ধরো 10,000 টাকা দিয়ে সাইকেলটা কিনছিলা, 3000 টাকা দিয়ে, মানে আয়ুষ্কাল শেষে এই সম্পত্তিটা যে মূল্যে বিক্রি করা যাবে এটাকে বলা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। ক্লিয়ার? ভগ্নাবশেষ মূল্য কি ক্লিয়ার? বুঝতে পারছি? ভগ্নাবশেষ মূল্য মানে হচ্ছে কোন সম্পদ ব্যবহার করার পর আয়ুষ্কাল শেষে যে মূল্যে বিক্রয় করা যাবে ওটাই হচ্ছে আমার ভগ্নাবশেষ মূল্য। এরপর হচ্ছে আয়ুষ্কাল, মানে কি একটা সম্পত্তি যত বছর ব্যবহার করা যাবে সেটাকে বলা হচ্ছে আয়ুষ্কাল। বার্ষিক অবচয় সমান হচ্ছে সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় সমান, সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় সমান সম্পদের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এটা তো গেল। অর্থাৎ সম্পদের যে একটা মোট মূল্য আছে, সম্পদের যে মোট মূল্য আছে সেই মোট মূল্য থেকে আমরা ভগ্নাবশেষ মূল্যটা মাইনাস করব এবং এই আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ করব। বুঝতে পারছি? তখনই আমাদের কি বের হয়ে আসবে? সরলরৈখিক পদ্ধতির অবচয় বের হয়ে আসবে। আচ্ছা, আমরা ম্যাথ করব, কোনো সমস্যা নাই। এরপরে যে দ্বিতীয় যে সূত্র সেটা হচ্ছে অবচয় শতকরা হার। কোন পদ্ধতিতে অবচয় শতকরা হার? সরল রৈখিক পদ্ধতিতে অবচয় শতকরা হার। আচ্ছা, শতকরা হারটা বের করার জন্য আমরা নরমালি যেটা করব সেটা হচ্ছে 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল। 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল। দেখো 100 মানে হলো
এই সম্পদটা আমি যত বছর ব্যবহার করব সে আয়ুষ্কাল দিয়ে ভাগ করব। ধরো আমি একটা সম্পদ 10 বছর ব্যবহার করব, তাহলে আমার সম্পদ ধরো 1 লাখ টাকা। 1 লাখ টাকার সম্পদটা যদি আমি 10 বছর ব্যবহার করি তাহলে আয়ুষ্কাল হচ্ছে 10। এই 10 দিয়ে যদি ভাগ করি আমি, এই 10 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে 10 দিয়ে ভাগ করলে আমার আসে হচ্ছে 10,000 টাকা। তার মানে আমার প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ হয় কত? 10,000 টাকা। এটাই হচ্ছে আমার কি, এটাই হলো আমার সরল রৈখিক পদ্ধতিতে অবচয়। তাহলে সরল রৈখিক পদ্ধতিতে অবচয়ের হার, ভাইয়া এমসিকিউর জন্য জরুরি, সরল রৈখিক পদ্ধতিতে অবচয়ের হার হলো 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এমসিকিউতে আসবে একটি যদি আয়ুষ্কাল যদি 10 বছর হয়, সরল রৈখিক পদ্ধতিতে অবচয়ের হার কত? আয়ুষ্কাল যদি 5 বছর হয়, সরল রৈখিক পদ্ধতিতে অবচয়ের হার কত? বুঝা গেছে কি বলছি? এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো, এরপর দেখো সেটা হচ্ছে যখন আমরা এটা তো অবচয়ের হারটা বের করলাম, এখন আমাদের যেটা বের করা লাগবে সেটা হচ্ছে অবচয় কিভাবে বের করব। আচ্ছা, আমরা যদি অবচয়ের হার যদি 10% পাই, একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, একটা বিষয়, সেটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য, খেয়াল করো, অবচয়যোগ্য মূল্য, অবচয়যোগ্য, ভাইয়া নামটা খেয়াল করলে তুমি বুঝতে পারবে কথাটা আসলে কি বলছে। বলছে কি অবচয়যোগ্য মূল্য, যেটার উপরে, যে টাকাটার উপরে আমি অবচয় ধরবো, ঠিক আছে। অবচয়যোগ্য মূল্য সমান হচ্ছে সম্পত্তির অর্জন মূল্য। সম্পত্তির অর্জন মূল্য যে কথা, সম্পত্তির মোট মূল্য সেম কথা, বুঝা গেছে। সম্পত্তির অর্জন মূল্য, ঠিক আছে, সম্পত্তির অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, মাইনাস ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য। তাহলে দেখো, তাহলে আমরা কি বললাম, এই যে সম্পদের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, এই পুরো অংশটাকে আমরা বলতে পারি অবচয়যোগ্য মূল্য, ঠিক আছে। দেখো, অবচয়যোগ্য মূল্যকে আনুমানিক আয়ুষ্কাল দিয়ে যদি আমরা ভাগ করি, আমরা অবচয়ের পরিমাণ পাই। সেম ভাবে সম্পদের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য গুণ অবচয়ের শতকরা হার, গুণ অবচয়ের শতকরা হার। এখন দেখো, এই যে এই পুরোটাকে আমরা কি বলতে পারি, এই পুরোটাকে আমরা বলতে পারি হচ্ছে অবচয়যোগ্য মূল্য গুণ অবচয়ের শতকরা হার। ভাইয়া শতকরা হার কোথায় পেয়েছিলাম? এই যে এখানে 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল, 100কে আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে আমরা অবচয়ের হার পাই। ক্লিয়ার? ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, বুঝতে পারছি এতটুকু। ওকে, এখন এইটা যদি বুঝে থাকি তাহলে আমরা নেক্সট যাচ্ছি। ইয়েস, বুঝতে পারছি এতটুকু? না, এতটুকু বুঝতে পারছি ভাইয়া। যদি বুঝে থাকো আমাকে একটু জানাও তোমরা বুঝতে পারছো কিনা। জি, বুঝতে পারছি এতটুকু।
আমরা এই ম্যাথটা দেখব। কেবল আছে তো, কেবল লাইন আছে তো। কন্টিনিউ করে যাবে। জি হ্যাঁ চলতেছে। বুঝতে পারছি ভাই এতটুকু। বুঝতে পারছি এতটুকু। তো সরলরৈখিক পদ্ধতি, আচ্ছা তাহলে আমরা এই ম্যাথটা একটু করার চেষ্টা করব। সেটা হচ্ছে এই ম্যাথের মধ্যে দেখো, প্রথমে হচ্ছে একটি সম্পদের ক্রয় মূল্য ৬০,০০০ টাকা, যার আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা। খেয়াল করো, একটি সম্পদের ক্রয় মূল্য কত? ৬০,০০০ টাকা। ক্রয় মূল্য ৬০,০০০ টাকা। একটি সম্পদের ক্রয় মূল্য ৬০,০০০ টাকা, আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। আনুমানিক আয়ুষ্কাল কত? ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা। আচ্ছা যদি বলি ভাইয়া অবচয়যোগ্য মূল্য কত, খেয়াল করো, অবচয়যোগ্য মূল্য, অবচয়যোগ্য মূল্য কত? তাহলে সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। এখন সম্পত্তির মোট মূল্য কত? ক্রয় মূল্যটা দেয়া আছে। এটার সাথে কি ক্রয় মূল্যের সাথে কি অন্য কোনো খরচ এখানে দেয়া আছে? ক্রয় মূল্যের সাথে আমার এখানে অন্য কোনো খরচ দেয়া নাই। তার মানে আমার সম্পত্তির মোট মূল্যই হচ্ছে ৬০,০০০ টাকা। তাহলে আমরা জানি কি অবচয়যোগ্য মূল্য সমান সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে সম্পত্তির মূল্য ৬০,০০০ টাকা, ৬০,০০০ টাকা, ৬০,০০০ টাকা মাইনাস ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা। ভগ্নাবশেষ মূল্য কত? ১০,০০০। তাহলে আমার ৫০,০০০ টাকা হচ্ছে সম্পত্তির অবচয়যোগ্য মূল্য। ৫০,০০০ টাকা হচ্ছে আমার অবচয়যোগ্য মূল্য।
এখন এই যে বার্ষিক অবচয় সমান সম্পদের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, এই পুরো কথাটাকে আমরা কি বলতে পারি? অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল। আনুমানিক আয়ুষ্কাল মানে কি বলছিলাম? কত বছর আমি একটা সম্পত্তি ব্যবহার করব সেটা হচ্ছে আমার আয়ুষ্কাল। যত বছর ধরে একটা সম্পত্তি ব্যবহৃত হবে এটাকে বলা হয় আয়ুষ্কাল। ক্লিয়ার? এখন এই যে দেখো আনুমানিক আয়ুষ্কাল কত বছর? আমার 10 বছর। সম্পত্তির মোট মূল্য 60,000 টাকা এবং 10,000 টাকা হলো আমার ভগ্নাবশেষ মূল্য। তার মানে 50,000 টাকা হচ্ছে আমার অবচয়যোগ্য মূল্য ডিভাইড বাই আয়ুষ্কাল। আয়ুষ্কাল দিয়ে যদি ভাগ করি তাহলে আমার 5,000 টাকা হচ্ছে আমার 1 বছরের অবচয়। বুঝা গেছে? এবার দেখো দ্বিতীয় সূত্রটা কি ভাইয়া? দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমার অবচয়ের শতকরা হার। ঠিক আছে? অবচয়ের শতকরা হার বের করার জন্য আমি দুইটা মেথড ফলো করতে পারি। একটা হচ্ছে 100কে সরাসরি আয়ুষ্কাল দিয়ে ভাগ করে অবচয়ের হারটা বের করতে পারি, অথবা যদি আমাকে বার্ষিক অবচয় দেয়া থাকে এবং সম্পদের মোট মূল্য দেয়া থাকে এবং ভগ্নাবশেষ মূল্য দেয়া থাকে তখন আমিও এখানে অবচয়ের হারটা বের করতে পারি। ঠিক আছে? আচ্ছা আমার এখানে এরপর দেখো তাহলে আয়ুষ্কাল আমার অবচয়ের হারটা আমরা বের করি। আমার 100কে ভাগ দিব কি দিয়ে? আয়ুষ্কাল দিয়ে। আয়ুষ্কাল কত বছর? 10 বছর। তার মানে হলো আমার 10%। এখন আমরা কি বলছিলাম? যখন হচ্ছে শতকরা পদ্ধতিতে অবচয় হার বের করব, অবচয় বের করব, তখন অবচয়যোগ্য মূল্য কি বললাম? অবচয়যোগ্য মূল্য ইনটু অবচয়ের হার। তাহলে হার কত পাইছি? 10%। তাহলে অবচয়যোগ্য মূল্য কত পাইছি? অবচয়যোগ্য মূল্য 50,000 টাকা গুণ 10% গুণ 10%। তাহলে 10% গেলে হয় হচ্ছে 5,000 টাকা। তাহলে আমার অবচয়ের পরিমাণ হচ্ছে 5,000 টাকা। বুঝতে পারছি? অর্থাৎ এবার একটা জিনিস খেয়াল করো, সরল রৈখিক পদ্ধতিতে হচ্ছে যখন আমরা অবচয় নির্ধারণ করব, সরল রৈখিক পদ্ধতিতে যখন আমরা অবচয় নির্ধারণ করব তখন আমাদের প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ হচ্ছে সমান। অর্থাৎ যত বছর ধরে একটা সম্পত্তি ব্যবহৃত হবে তত বছর ধরে এর অবচয়ের পরিমাণটা সমান থাকে। বুঝতে পারছি? বুঝি নাই? আচ্ছা ফারহান আহমেদ বলতেছে আরেকবার বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে বুঝাই দিচ্ছি। কোন বিষয়টা বুঝো না আমাকে এক্স্যাক্টলি আরেকবার বলো, ঠিক কোন জায়গায় বুঝো না আমাকে এক্স্যাক্টলি আরেকবার বলো, তারপরে আমি বলতেছি। দেখো সরল রৈখিক পদ্ধতিতে অবচয় সমান হচ্ছে সম্পদের মোট মূল্য। সরল রৈখিক পদ্ধতিতে অবচয় সমান সম্পদের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। সম্পদের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল। ঠিক আছে? এখন আমাকে বলো এখানে সম্পত্তিটার মূল্য কত আছে? সম্পত্তিটার মূল্য আছে হচ্ছে আমার ক্রয় মূল্য আছে 60,000 টাকা। এটার সাথে যদি এখানে আমার সংস্থাপন ব্যয় থাকতো সেটা যোগ হতো। যদি আমার এখানে কোনো পরিবহন খরচ থাকতো সেটা যোগ হইতো। ঠিক আছে? তাহলে এখানে কি এরকম কোনো খরচ আছে? এরকম কোনো ধরনের খরচ নাই। আমার এখানে শুধুমাত্র ক্রয় মূল্যটা আছে। তাহলে শুধুমাত্র যেহেতু ক্রয় মূল্য আছে 60,000 টাকা, এটাই হচ্ছে আমার সম্পত্তির মোট মূল্য। তাহলে সম্পদের মোট মূল্য হচ্ছে আমার 60,000 টাকা মাইনাস ভগ্নাবশেষ মূল্য। আমার এখানে ভগ্নাবশেষ মূল্য কত দেয়া আছে? 10,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য দেয়া আছে 10,000 টাকা। তাহলে ডিভাইডেড বাই কি দিয়ে ডিভাইড করব? আয়ুষ্কাল দিয়ে। সম্পত্তিটা কত বছর ব্যবহার করা হবে সেটা দিয়ে। তাহলে আয়ুষ্কাল হচ্ছে আমার 10 বছর। তাহলে আমার এখানে হলো 50,000 টাকা ডিভাইডেড বাই আয়ুষ্কাল হলো 10। এবার দেখো এই যে সম্পত্তির মোট মূল্য অথবা সম্পদের অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, এটাকে আমরা বলতে পারি হচ্ছে এই অ্যামাউন্টটাকে আমরা বলতে পারি হচ্ছে অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য মানে কি? ঠিক যে মূল্যের উপরে আমি অবচয় ধরবো। খেয়াল করো সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়ার পরে আমি কিন্তু এই 50,000 টাকার উপরে কিন্তু অবচয় ধরতেছি। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে আমার অবচয়যোগ্য মূল্য। ক্লিয়ার? এখন যখন হচ্ছে আমি শতকরা হার পদ্ধতি হার পদ্ধতি অ্যাপ্লাই করব তখন হচ্ছে সরল রৈখিক পদ্ধতিতে শতকরা
অবচয়ের হার বের করতে হবে আমাকে 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল দিয়ে। কি বললাম? 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল দিয়ে। আচ্ছা আমার এখানে 100 আছে, আয়ুষ্কাল হচ্ছে 10 বছর, তাহলে 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল 10 বছর সমান হচ্ছে 10% হচ্ছে আমার অবচয়ের হার। এখন আমরা অবচয় বের করার সময় সূত্রটা এভাবে লিখতে পারি, খেয়াল করো, এভাবে লিখতে পারি, মোট মূল্য, সম্পদের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, সম্পদের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য ইনটু অবচয়ের হার, অবচয়ের হার। ঠিক আছে, তাহলে সম্পদের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, সম্পদের মোট মূল্য আছে 60,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য আছে 10,000 টাকা, তাহলে আমার থাকে হচ্ছে 50,000 টাকা। তাহলে 50,000 ইনটু এই 50,000-এর আরেক নাম কি বলছিলাম, এই 50,000-কে আমরা আরেকটা নাম দিতে পারি, সেটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। অবচয়ের হার হচ্ছে আমার 10%, তাহলে 10% যদি আমি এখানে কাটি, আমার হলো 5,000 টাকা হচ্ছে অবচয়ের পরিমাণ। তার মানে আমার এখানে 10 বছর হচ্ছে আমার আয়ুষ্কাল, প্রথম বছর আয়ুষ্কালের পরিমাণ যত, প্রথম বছর আমার অবচয়ের পরিমাণ যত, দশম বছরই আমার অবচয়ের পরিমাণ সমান 5,000 টাকা। বুঝা গেছে? তার মানে সরল রৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ হচ্ছে সমান। ক্লিয়ার? সরল রৈখিক পদ্ধতিতে আমার অবচয়ের পরিমাণ হচ্ছে সমান, প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান। আশা করি বুঝতে পারছো। এবার যদি না বুঝে থাকো, ঠিক কোথায় প্রবলেম আছে, কোন জায়গাটা বুঝো না, আমাকে এবার বলো। আচ্ছা যারা এইচএসসি 25 আছো, তোমাদের জন্য হচ্ছে তোমাদের সময় দেখতে দেখতে দেখবে যে কোন দিকে শেষ হয়ে গেছে তোমাদের এইচএসসি লাইফ, কোন দিকে শেষ হয়ে গেছে তোমাদের কলেজ লাইফ। হয়তো কয়েক মাস পর বা 10 মাস বা যতদিনই আছে, দেখবা যে এটা দৌড়াইতে দৌড়াইতে বই খুলতে না খুলতে হচ্ছে এইচএসসি লাইফ শেষ। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে প্রথম থেকে সিরিয়াস হও, তোমরা যারা হচ্ছে কমার্সে আছো, প্রথম থেকে যদি সিরিয়াস হইতে পারো ভাইয়া, দেখবে যে তোমার এই যে অ্যাডমিশন লাইফটা অনেক ইজি হয়ে গেছে। অর্থাৎ এই যে তুমি এইচএসসি থেকে যদি একটু সিরিয়াস হও, প্রথম থেকে যদি সিরিয়াসলি পড়াশোনা করো, তোমার অ্যাডমিশন লাইফটা অনেক বেশি ইজি, অ্যাডমিশনটা অনেক বেশি, পথটা অনেক বেশি সহজ হবে। সো চেষ্টা করো এখন থেকে যেটা পড়তেছো কনসেপ্টটা ক্লিয়ার করে ভালো করে শেষ করার জন্য, যেটা তোমাকে এইচএসসি তে কাজে দিবে এবং হচ্ছে ওভারঅল তোমাকে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে সহায়তা করবে। বুঝে গেছে? আচ্ছা ডান, বুঝতে পারছি। এখন এটুকু বুঝলাম, তারপরে দেখি নেক্সটে যাই। অবচয় শতকরা হার যেটা বললাম, এই যে 5,000 টাকা বের করে এখানে দেয়া আছে। এখন দেখো এটা করার জন্য আমাদের হচ্ছে এখন যেটা জানতে হবে সেটা হচ্ছে, যখন আমরা হচ্ছে স্থায়ী সম্পদ কিনি বা কিনে ব্যবহার করি, এবং এই যে এটাকে আবার যখন বিক্রয় করি, এটার জন্য কিছু জাবেদা দিতে হয়। কি বললাম? এটার জন্য কিছু জাবেদা দিতে হয়। এখন এই জাবেদাগুলো হচ্ছে একদম কমন জাবেদা, যেগুলো হচ্ছে অবচয় ধার্যের জাবেদা, যেগুলো হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয়ের জাবেদা, যেগুলো হচ্ছে আমরা নর্মাল জাবেদা ট্রানজাকশন দিই, সেই জাবেদাগুলা। ঠিক আছে, তাহলে প্রথমে এবার একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যখন স্থায়ী সম্পদ ক্রয় করা হয়, জাবেদাটা মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, বললাম কি মোস্ট ইম্পর্টেন্ট, 100% তোমার এখান থেকে যদি আসে, এখান থেকে কোয়েশ্চেন তো একটা মাস্ট আসবে, কোয়েশ্চেন তো একটা মাস্ট আসবে, এবং 90% সম্ভাবনা দেয়া যায় যে এখান থেকে জাবেদা যদি আসে, 90% আমি পসিবিলিটিস দিতে পারি যে এখান থেকে তোমার হচ্ছে জাবেদাটা আসবেই আসবে। বুঝে গেছে? খুবই কম ম্যাথ পাবা তুমি যেখানে জাবেদা নাই, এখান থেকে ম্যাথ আসলে জাবেদা পাওয়া যায় না। বুঝে গেছে? দেখো যখন স্থায়ী সম্পদ ক্রয় করা হয়, যখন স্থায়ী সম্পদ ক্রয় করা হয় তখন জাবেদা কি হয়। দেখো সম্পদ যখন, স্থায়ী সম্পদ যখন আমরা কিনি, আমরা এদিকে বা আমরা বোর্ডের দিকে দেখবো না ভাইয়া, আমরা বোর্ডের দিকে দেখবো না, আমরা বলবো, আমি যদি বলি ভাইয়া আসবাবপত্র ক্রয় করা হলো, খেয়াল করো, আসবাবপত্র ক্রয় করা হলো, ক্রয় করা হলো, এটা নর্মাল জাবেদা বলো, আমার এদিকে দেখার দরকার নাই, এটা নর্মাল জাবেদা বলো, এটা আসবাবপত্র ক্রয় করা হলো, এটা নর্মাল জাবেদা কি?
নর্মাল জাবেদা হলো আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট যদি নগদে কিনি। আসবাবপত্র হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট যদি আমি ধারে কিনি। আসবাবপত্র হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট যদি আমি এটা চেকের মাধ্যমে কিনি। ক্লিয়ার? তাহলে এই যে একটা আসবাবপত্র কিনলাম, ধরি এটা আসবাবপত্র না, আমি কিনলাম হচ্ছে যন্ত্রপাতি, আমি কিনলাম যন্ত্রপাতি, তাহলে আমার যাবে কি? যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। বুঝতে পারছি? আচ্ছা, এখন তাহলে কি আমার সংশ্লিষ্ট স্থায়ী সম্পদ হিসাব, যে সম্পদটা আমি কিনছি সেটা ডেবিট এবং ব্যাংক, নগদান অথবা প্রদেয় হিসাব ক্রেডিট। ব্যাংক, নগদান অথবা প্রদেয় হিসাব ক্রেডিট। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমার ব্যাখ্যা দিতে হবে কি? স্থায়ী সম্পদ ক্রয় করা হলো। বুঝতে পারছি এই জাবেদাটা? নরমাল জাবেদা, নরমাল জাবেদা, যে জাবেদাটা একদমই নরমাল, আমরা যেগুলো সচরাচর করি। আচ্ছা, এখন দেখো এরপরে হলো যখন অবচয় ধার্য করা হলো। দুঃখিত, একটু টাইপিং মিস্টেক হয়েছে ভাইয়া। এটা হবে অবচয়, যখন অবচয় ধার্য করা হলো। আচ্ছা, যখন হচ্ছে অবচয়, প্রথমে মেশিন কিনলাম, তারপর এটা ব্যবহার করার পরে আমার অবচয় ধার্য করতে হবে। এখন একটা মেশিন কিনলে আমরা জানি এটার মূল্য হ্রাস পাই, ঠিক আছে? অর্থাৎ এই অবচয়, তারপরে হলো দেখো এই যে যখন অবচয় ধার্য করা হয় তখন আমাদের অবচয় ধার্য জাবেদা কি বলো? নরমালি আমরা এদিকে কোথাও দেখবো না, বলো নরমালি তুমি জাস্ট রিমাইন্ড করো যে অবচয় ধার্য জাবেদা কি? অবচয় ধার্য করা হলে এটা জাবেদা কি? এটা জাবেদা হচ্ছে আমার অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে হচ্ছে যখন আমি অবচয় হিসাবটা বন্ধ করে দিই, যখন আমি অবচয় হিসাবটা বন্ধ করে দিই, অথবা যখন এই অবচয়ের টাকাটাকে আমি কি করি, যখন এই অবচয়ের টাকাটাকে আমি অবচয় হিসাবটাকে বন্ধ করে দিই। আচ্ছা, তাহলে কি হচ্ছে আমার আয় সারাংশ হিসাব ডেবিট। আচ্ছা, এটাকে আয় সারাংশ বলতে পারি, অথবা আমরা বলতে পারি আয় বিবরণী। কি বললাম? আয় বিবরণী। আয় বিবরণী অর্থাৎ এই আয় বিবরণী হিসাব কিন্তু হয় না, মনে রাখতে হবে। আয় বিবরণী হিসাব হয় না, এটা হয় হচ্ছে আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট। অর্থাৎ অবচয়কে ক্লোজ করে দেওয়া হলো। আমরা জানি অবচয় একটা নামিক হিসাব, বছর শেষে নামিক হিসাবগুলোকে কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। বুঝতে পারছি? তাহলে কি আমার তিনটে স্টেপ, স্থায়ী সম্পদ ক্রয় করা হলো, স্থায়ী সম্পদের অবচয় ধার্য করা হলো, এবং স্থায়ী সম্পদের মূল্য, স্থায়ী অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর। ঠিক আছে? অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর অথবা অবচয় হিসাব বন্ধ করে দেওয়া হলো। বুঝা গেছে? এরপরে আমার যেটা কাজ, যখন আমি ধারে সম্পত্তিটা যখন আমি হচ্ছে ক্ষতিতে একটা সম্পদ বিক্রয় করব, যখন আমি ক্ষতিতে একটা সম্পদ বিক্রয় করব, তখন আমার জাবেদা কি? দুঃখিত, এখানে একটু আচ্ছা দেখো, যখন হচ্ছে আমি ক্ষতিতে বিক্রয় করা হয়, ধরো একটা মেশিন আমি 50,000 টাকা দিয়ে কিনছি। কত দিয়ে কিনলাম? 50,000 টাকা দিয়ে কিনলাম। এটার এটার ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 10,000 টাকা। আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। আয়ুষ্কাল কয় বছর? 10 বছর। ভগ্নাবশেষ মূল্য 10,000, আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। এখন এই মেশিনটা 10 বছর ব্যবহার করার পরে, 10 বছর ব্যবহার করার পরে আমার এই মেশিনের মূল্য কত? 10 বছর ব্যবহার করার পরে আমার এই মেশিনের মূল্য কত? দেখো, প্রথমে হচ্ছে আমরা অবচয়টা বের করি। অবচয় হচ্ছে, এটা হচ্ছে 50,000 টাকা আমার সম্পত্তির মোট মূল্য, এটা হচ্ছে আমার ভগ্নাবশেষ মূল্য। সম্পত্তির মোট মূল্য থেকে 50,000
মাইনাস ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা, এখান থেকে আয়ুষ্কাল দিয়ে ভাগ দিব, তাহলে আমার হলো 40,000 টাকা অবচয়যোগ্য মূল্য আসতেছে। 10 বছর হচ্ছে আমার আয়ুষ্কাল, 4,000 টাকা হলো আমার 4,000 টাকা হলো আমার কি 4,000 টাকা হচ্ছে আমার 1 বছরের অবচয়। কয় বছরের অবচয়? 1 বছরের অবচয়। এখন এই মেশিনটা আমার আয়ুষ্কাল 10 বছর, 10 বছর ব্যবহার করার পরে আমি এই 10,000 টাকা পাবো, 10,000 টাকা দিয়ে বিক্রি করতে পারবো মেশিনটা। তাহলে আমার 10 বছর ব্যবহার করার পরে আমার মেশিনটা 10,000 টাকা দিয়ে বিক্রি করতে পারবো। বুঝা গেছে? এটা হলো আমার কি, এটা হচ্ছে আমার কি ভগ্নাবশেষ মূল্য, এটা হচ্ছে আমার ভগ্নাবশেষ মূল্য। এখন ধরো এটা এখন আমার মেশিনের মূল্য আছে 10,000 টাকা, তাহলে যদি আমি এই মেশিনটা 9,000 টাকায় বিক্রি করি, যদি আমি এই মেশিনটা 9,000 টাকায় বিক্রি করি, তাহলে আমার লাভ হয়েছে নাকি লস হয়েছে ভাইয়া? আমার লাভ হয়েছে নাকি লস হয়েছে? এই মেশিনটা লাভ হয়েছে নাকি লস হয়েছে? আচ্ছা, লস হয়েছে কেন? কারণ আমার এই মেশিনটা আছে 10,000 টাকা, মেশিনটার মূল্য আছে বাংলাদেশের মূল্য আছে 10,000 টাকা, কিন্তু আমি বিক্রি করলাম 9,000 টাকায়, তাহলে আমার 1,000 টাকা লস আছে। তাহলে যখন আমরা ক্ষতিতে হচ্ছে মেশিন বিক্রয় করব, তখন আমরা এই মেশিনটা বিক্রি করার ফলে আমরা 9,000 টাকা পাবো না, নগদ টাকা পাবো না, অথবা ব্যাংকে পাবো না, তাহলে 9,000 টাকা, তাহলে কি হবে? এটা নগদান হিসাব অথবা ধারে বিক্রি করলে প্রাপ্য হিসাব, 9,000 টাকা আমার ডেবিট, তাহলে কি এটা নগদান হিসাব অথবা প্রাপ্য হিসাব। আচ্ছা, ক্ষতি কত টাকা হয়েছে? 1,000 টাকা। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি ডেবিট 1,000 টাকা। তাহলে আমার ডেবিট পাশে কত হইলো? আমার ডেবিট পাশে হইলো 10,000 টাকা। এখন পুঞ্জীভূত অবচয়, এটার পুঞ্জীভূত অবচয় কত ভাইয়া? পুঞ্জীভূত অবচয় হচ্ছে আমার 10 বছর ব্যবহার করছি, 1 বছরে 4,000 টাকা করে, 10 বছর হলো 40,000 টাকা। তাহলে এখন আমার টোটাল মেশিন হিসাব যে মেশিনটা কিনছি, ক্রেডিট 60,000 টাকা, সরি 50,000 টাকা, মানে 50,000 টাকা দিয়ে মেশিনটা কিনছিলাম। বুঝতে পারছো? দেখো তাহলে কি নগদান হিসাব, নগদে যদি বিক্রি করি অথবা ব্যাংকে বিক্রি করলে, চেকে বিক্রি করলে ব্যাংক, এবং ধারে বিক্রি করলে প্রাপ্য হিসাব। তার হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব, আমার এটা টোটাল যত টাকা অবচয় আসছে সেটা ডেবিট, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি ডেবিট, যেটা আমার ক্ষতি হয়েছে সেটা, এবং সংশ্লিষ্ট হিসাব যেটা আমি যে হিসাবটা আসবাবপত্র হিসাব হইতে পারে, যন্ত্রপাতি হিসাব হইতে পারে, তারপর হচ্ছে দালান কোটা হিসাব হইতে পারে, মানে আমার যে সংশ্লিষ্ট হিসাবটা থাকবে ওইটা। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা একটু নেক্সটে যাচ্ছি। ভাইয়া না বুঝলে হচ্ছে প্রশ্ন করবা, প্রশ্ন যত বেশি করতে পারো, ঠিক আছে, তত বেশি তোমার লাভ, তত বেশি তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। বুঝা গেছে? প্রশ্ন করতে হবে। আমার একটা খুব ব্যাড হ্যাবিট, সেটা হচ্ছে আমি প্রশ্ন করতাম না স্যারকে, তো এটা হচ্ছে খুবই মারাত্মক একটা হ্যাবিট। তো আমি আর কি পরামর্শ দিই কি, যে তোমরা অন্তত এই কাজটা করো না, এই কাজটা করো না, তোমরা হচ্ছে প্রশ্ন করবা। হ্যাঁ, তোমরা প্রশ্ন করবা। প্রশ্ন না করার মতো যে বড় ভুল আমি করে আসছি, আমি চাই না এটা যে একটা খুবই মারাত্মক একটা বাজে অভ্যাস এবং খুব বড় একটা ভুল স্টুডেন্ট লাইফে, সেটা আমার রিয়েলাইজেশন থেকে তোমাদের জন্য পরামর্শ। হয়তো বলতে পারো যে কি আপনি করেন না, আমাদেরকে করতে বলতেছেন কেন? আমি জানি এটা একটা সবচেয়ে মারাত্মক ভুল ছিল আমার স্টুডেন্ট লাইফে, সো এই জন্য আমি চাই তোমরা এই ভুলটা করিও না। বুঝে গেছে? তো ফারহান আহমেদ কমেন্ট করেছে বুঝি নাই লাস্টের জাবেদাটা। আচ্ছা, বুঝি নাই লাস্টের জাবেদাটা। আচ্ছা, যখন হচ্ছে আমরা মেশিন ক্ষতিতে বিক্রি করব, আচ্ছা ধরো একটা মেশিন আমি কিনছিলাম 60,000 টাকায়। কত টাকা? ধরো একটা মেশিন আমি 60,000 টাকায় কিনছিলাম, এই মেশিনটা আমি 5 বছর ব্যবহার, আচ্ছা এটার ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা, মেশিনটা ব্যবহার করব 5 বছর, তাহলে এটার অবচয় কত আছে? আমি ম্যাথ করাচ্ছি না, কস ম্যাথ আমি একবার করাইছি, সো একটা জাস্ট আমরা কনসেপ্টটা বুঝে দিচ্ছি। দেখো এটার অবচয় আছে হচ্ছে আমার 1 বছরে অবচয় আছে 5,000 টাকা, 1 বছরে অবচয় আসে
5,000 টাকা। ধরো এটার ভগ্নাবশেষ মূল্য কত? ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা ভগ্নাবশেষ মূল্য। এখন এই মেশিনটা আমি ব্যবহার করবো, সরি, এটার 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 অবচয় আসবে 10,000 টাকা, যেহেতু আমার 5 বছর হচ্ছে 10,000 টাকা। দেখো তাহলে কি এটার থেকে এটা মাইনাস করে আয়ুষ্কাল দিয়ে ভাগ দিছি, ঠিক আছে? 10,000 টাকা হচ্ছে আমার 1 বছরের অবচয়। এখন 1 বছর পর যদি আমি এই মেশিনটা 40,000 টাকায় বিক্রি করি, খেয়াল করো, একটা মেশিন কিনছিলাম 60,000 টাকা দিয়ে, এই মেশিনটা ব্যবহার করতে পারবো 5 বছর। তাহলে 5 বছর ব্যবহার করার পরে আমার 5 বছর ব্যবহার করার পরে আমার ভগ্নাবশেষ মূল্য থাকবে 10,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য থাকবে 10,000 টাকা। তাহলে মেশিনের অবচয়যোগ্য মূল্য কত? অবচয়যোগ্য মূল্য হচ্ছে আমার 50,000 টাকা। কত? মেশিনের অবচয়যোগ্য মূল্য 50,000 টাকা। এখন এই 50,000 টাকাকে আয়ুষ্কাল দিয়ে ভাগ দাও 5 বছর। তাহলে 10,000 টাকা হচ্ছে আমার অবচয়। 10,000 টাকা হলো আমার অবচয়। বুঝা গেছে? তাহলে 10,000 টাকা যদি ভাই আমার অবচয় হয়, এই মেশিনটা যদি আমি 1 বছর ব্যবহার করার পরে বিক্রি করে দিই, 1 বছর ব্যবহার করার পরে বিক্রি করে দিই, আমার অবচয় কত টাকা যাবে? আমার অবচয় যাবে হচ্ছে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা যাওয়ার পরে, 50,000 টাকা থেকে 10,000 টাকা যাওয়ার পরে আমার আর 40,000 টাকা হচ্ছে আয়ুষ্কালের মধ্যে থাকে। কিন্তু আমি এই যে 10,000 টাকা আমার ভগ্নাবশেষ মূল্য যেটা আছে, সেটা এই মেশিনের মূল্যের সাথে যোগ হবে। এখন আমার মেশিনের মূল্যটা কত হয়েছে? আমার মেশিনের মূল্যটা হয়েছে হলো তোমার 50,000 টাকা। খেয়াল করো, 4 বছর আমি একটা মেশিন কিনছি 60,000 টাকা দিয়ে, 10,000 টাকা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, 5 বছর হচ্ছে আয়ুষ্কাল। আমার 1 বছরের অবচয় আছে হচ্ছে 10,000 টাকা। তাহলে আমার 1 বছর পরে এই সম্পত্তির মূল্য কত? এই সম্পত্তির মূল্য হচ্ছে 40,000 টাকা। হচ্ছে আমার এই যে 50,000 টাকা থেকে 10,000 টাকা 1 বছরের অবচয় ম্যানেজ করার পরে 40,000 টাকা আছে। এরপরে আমার 10,000 টাকা হচ্ছে কি ছিল? আমার 10,000 টাকা ছিল হচ্ছে তোমার ভগ্নাবশেষ মূল্য। এটা সম্পদের মূল্যের সাথে যোগ হবে। এখন আমার সম্পদের মোট মূল্য আছে হচ্ছে 50,000 টাকা। এখন এই 50,000 টাকার সম্পত্তি যদি আমি 45,000 টাকায় বিক্রি করি, 45,000 টাকায় বিক্রি করি, তাহলে আমার লস কত? আমার লস হলো 5,000 টাকা। আমার লস 5,000 টাকা। বুঝতে পারছি? আমার লস 5,000 টাকা। এখন এটা জাবেদাটা কি? যখন আমরা সম্পদটা বিক্রি করব, 45,000 টাকা যখন বিক্রি করব, তখন আমরা নগদ টাকা পাবো না, অথবা ব্যাংকে টাকা পাবো। তার মানে হচ্ছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, অথবা প্রাপ্য হিসাব ডেবিট। এই তিনটের মধ্যে যে কোনো একটা দিতে পারে, যদি ধারে, চেকে এবং নগদে বিক্রি হয়। বুঝতে পারছি? এখন যদি আমাদের ক্ষতি হয়, সেটাকে আমরা ডেবিট করি না, ক্ষতি আমাদের ডেবিট হয়। এখন সম্পদ, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি ডেবিট করলাম। এখন তারপরে হলো আমার পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় জিনিসটা কি ভাইয়া? পুঞ্জীভূত অবচয় মানে হচ্ছে আমার অবচয়ের সমষ্টি, মানে হচ্ছে এই সম্পত্তিটার টোটাল অবচয়টা কত আসছে, সেটা হলো আমার পুঞ্জীভূত অবচয়। এখন এখানে আমার পুঞ্জীভূত অবচয় কত? 10,000 টাকা। কারণ আমি মাত্র 1 বছর ব্যবহার করার পরে কিন্তু মেশিনটা বিক্রি করে দিচ্ছি। এই জন্য আমার দেখো, এই যে নগদান হিসাবে যাবে কত? 50,000 টাকা ডেবিট, ঠিক আছে? তারপর হলো পুঞ্জীভূত অবচয় 10,000 টাকা, সরি এটা হবে 45,000। যেহেতু আমি মেশিনটি বিক্রি করছি কত টাকা দিয়ে? 45,000 টাকা দিয়ে। তার মানে আমার 45,000 টাকা হচ্ছে নগদান হিসাব ডেবিট। তারপর পুঞ্জীভূত অবচয় কত? আমার টোটাল অবচয় কত আসছে? যেহেতু 1 বছর ব্যবহার করছি, 10,000 টাকা আমার পুঞ্জীভূত অবচয় আসছে, এবং সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি। তাহলে আমার 45,000 টাকা দিয়ে বিক্রি করছি, আমার সম্পত্তির মূল্য ছিল 50,000 টাকা, আমার ক্ষতি হয়েছে 5,000 টাকা। তাহলে ক্ষতি আমাদের জন্য ডেবিট হয়, 5,000 টাকা ক্ষতি ডেবিট করলাম। এখন সংশ্লিষ্ট হিসাব মানে হচ্ছে সম্পত্তি টোটাল মূল্য কত ছিল? আমার সম্পত্তি টোটাল মূল্য ছিল হচ্ছে 60,000 টাকা।
তাহলে সংশ্লিষ্ট মানে যন্ত্রপাতি যদি কিনি তাহলে যন্ত্রপাতি হিসেব ক্রেডিট ৬০,০০০ টাকা। বুঝতে পারছি আমার যন্ত্রপাতি কমে গেছে, বুঝতে পারছি, ক্লিয়ার এতটুকু? আচ্ছা এরপরে দেখো, বুঝছো কিনা একটু জানাও। বুঝতে পারছি, ফারহান বলেছো বুঝি না, লাস্টে জাবেদাটা আচ্ছা বুঝিয়ে দিলাম, এটা বুঝছো কিনা এবার বলো। এবার একটু জানাও যে বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা জানাও তো একটু, লাস্টের জাবেদাটা বুঝতে পারছো কিনা একটু জানাও। ভাইয়া বুঝতে পারছি, লাস্টে জাবেদা জানাও বুঝতে পারছি কিনা। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এখন দেখো, যদি সম্পত্তি লাভে বিক্রি করা হয়, কি বললাম, যদি সম্পত্তি লাভে বিক্রি করা হয় তখন আমাদের কি জাবেদা দিব। ধরো এই মেশিনটার কথাই যদি আমি বলি, এই মেশিনটা কিনলাম কত টাকা দিয়ে, ৬০,০০০ টাকা দিয়ে। এই মেশিনটা কিনলাম কত দিয়ে ভাইয়া, ৬০,০০০ টাকা দিয়ে। খেয়াল করো, ওই মেশিনটাই ধরি, ধরো মেশিনটা ৬০,০০০ টাকা দিয়ে বিক্রি করছি, কিনছিলাম। তারপরে এটার আয়ুষ্কাল ছিল ৫ বছর, ভগ্নাবশেষ মূল্য ছিল ১০,০০০ টাকা, ঠিক আছে। এটা ১ বছর ব্যবহার করার পরে, আচ্ছা এটার অবচয় কত আছে, অবচয় আসে হচ্ছে ১০,০০০ টাকা। বুঝতে পারছি, অবচয় আসে ১০,০০০ টাকা সরলরৈখিক পদ্ধতিতে। এখন এই যে ১০,০০০ টাকা যে অবচয় আসছে, এই ১০,০০০ টাকা যে আমার অবচয় আসছে না, দেখো ১০,০০০ টাকা আমার অবচয় আসছে, এই ১০,০০০ টাকা হচ্ছে আমার ভগ্নাবশেষ মূল্য। এখন এই মেশিনটা ১ বছর ব্যবহার করার পরে যদি আমি ৬০,০০০ টাকা দিয়ে বিক্রি করি, যদি আমি ৬০,০০০ টাকা দিয়ে বিক্রি করি, তাহলে আমার লাভ কত হয়েছে একটু বলতে পারবা? আমার লাভ কত হয়েছে একটু জানাতো, দেখি তোমরা কতটুকু বুঝছো, দেখি তোমরা কতটুকু বুঝছো। আমার লাভ কত টাকা হয়েছে এটা যদি বলতে পারো তাহলে ধরে নিব তোমরা আসলে বুঝতে পারছো। আমার লাভ কত টাকা হয়েছে এটা যদি বলতে পারো তাহলে ধরে নিব তোমরা আসলে বুঝতে পারছো। ইয়েস, আচ্ছা বুঝতে পারছি, ১০,০০০ টাকা লাভ। আচ্ছা এখন দেখি, তাহলে আমার হচ্ছে ৬০,০০০ টাকা আমার ক্রয় মূল্য ছিল। এখন এই ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা মাইনাস করছি, ভগ্নাবশেষ মূল্য মাইনাস করার পরে আমার অবচয় আয়ুষ্কাল দিয়ে ভাগ দেওয়ার পর অবচয় আসছে ১০,০০০ টাকা। এখন ১০,০০০ টাকা অবচয় আসছে, ঠিক আছে। আমার সম্পত্তির মূল্য কত, এখন আমার সম্পত্তির মূল্য আছে হচ্ছে ৫০,০০০ টাকা থেকে যদি ১০,০০০ টাকা চলে যায় তাহলে আমার ৪০,০০০ টাকা। তারপরে হচ্ছে আমার আমার ভগ্নাবশেষ মূল্য ছিল ১০,০০০ টাকা, তাহলে এই ১০,০০০ টাকা এটার সাথে যোগ করব, ১০,০০০ টাকা এটার সাথে যোগ করলে আমার এখন সম্পত্তির মূল্য আছে ৫০,০০০ টাকা হচ্ছে আমার সম্পত্তির মূল্য, ঠিক আছে। এখন এই ৫০,০০০ টাকার একটি সম্পত্তি আমি বিক্রি করলাম ৬০,০০০ টাকায়। ৫০,০০০ টাকার একটি সম্পত্তি আমি যদি ৬০,০০০ টাকায় বিক্রি করি তাহলে আমার লাভ হচ্ছে আমার লাভ হলো ১০,০০০ টাকা। বুঝতে পারছি। এখন যদি লাভে মেশিন বিক্রয় করা হয় তখন এইটার জাবেদা আমরা কি দিব, তখন এটার জাবেদা আমরা কি দিব। প্রথমে খেয়াল করো, যখন বিক্রি করছি আমি এটার জন্য নগদ টাকা পাইছি, তাহলে নগদান হিসাব ডেবিট। আচ্ছা এখন এই যে নগদান হিসাবে আমি কত টাকা পাইলাম, নগদান হিসাবে আমি পাইলাম হচ্ছে, নগদান হিসাবে আমি পাইলাম হচ্ছে, দাঁড়াও আমি একটু কাজ করি। আচ্ছা এই জিনিসটা দেখো, নগদান হিসেবে হচ্ছে আমি পাইলাম কত, নগদান হিসেবে যদি আমি ৬০,০০০ টাকায় বিক্রি করি, আমি নগদান হিসাবে ৬০,০০০ টাকা আমার আসবে। কত আসবে, নগদান হিসাব ডেবিট ৬০,০০০ টাকা, ৬০,০০০ টাকা। এখন যখন আমাদের আয় হয়, এই যে এটা যে বিক্রি করছি, বিক্রির কারণে আমার একটা লাভ হয়েছে না ভাইয়া, আমার একটা কি হয়েছে, লাভ হয়েছে, বুঝে গেছে, আমার এটা লাভ হয়েছে না। তাহলে লাভ হলে
লাভ হলে এটা আমাদের জন্য কি হয়, ক্রেডিট হয়। লাভ হলে আমাদের জন্য ক্রেডিট হয়। আচ্ছা দেখো, তাহলে আমার আমার পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ হচ্ছে কত, পুঞ্জীভূত অবচয় ডেবিট হয়, তাহলে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ হচ্ছে 10,000 টাকা। বুঝতে পারছি, পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ 10,000 টাকা। তারপরে হলো দেখো সংশ্লিষ্ট হিসাব ক্রেডিট, মানে আমার কাছ থেকে যে মূল্যে সম্পদটা চলে গেছে এটা আমার জন্য ক্রেডিট হয়। তাহলে আমার কি পরিমাণ, কত টাকার সম্পত্তি চলে গেছে, 60,000 টাকা, তাহলে সংশ্লিষ্ট হিসাব 60,000 টাকা আমার জন্য ক্রেডিট হয়েছে। তারপরে দেখো স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ, অর্থাৎ সম্পদ বিক্রয়জনিত, এই সম্পদটা বিক্রি করে আমি কত টাকা লাভ করছি, 10,000 টাকা। তাহলে যেহেতু আয় আমার জন্য একটা কি হয়, আয় আমার জন্য ক্রেডিট হয়, আয় আমার জন্য ক্রেডিট হয়, এই জন্য এই যে লাভটা আমার জন্য ক্রেডিট। বুঝতে পারছি এই জাবেদাটুকু, এই জাবেদাটুকু বুঝতে পারছি, জাবেদাটুকু বুঝতে পারছি এতটুকু। আচ্ছা আচ্ছা, এরপর আমাদের আরো দুইটা জাবেদা আছে মাত্র। ইয়েস, দেখো ম্যাথে একটু খেয়াল দেখি। আহমেদ ট্রেডার্স 2011 সালের 1 জানুয়ারি তারিখে 50,000 টাকা মূল্যের একটি যন্ত্র ক্রয় করে। পরিবহন খরচ এবং সংস্থাপন ব্যয় যথাক্রমে 30,000 টাকা এবং 2,000 টাকা। যন্ত্রটির আয়ুষ্কাল 10 বছর ধরা হয় এবং আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা হবে বলে অনুমান করা হয়। প্রতিষ্ঠানটি প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব সমাপ্ত করে। সরলরৈখিক পদ্ধতিতে 2011 সাল থেকে 2013 সাল পর্যন্ত প্রয়োজনীয় জাবেদা দেখাও। 2011 সাল থেকে 2013 সাল পর্যন্ত জাবেদা দেখাও। আচ্ছা, তাহলে একটা জিনিস এইবার দেখো, সেটা হচ্ছে আগে আমাকে আয়ুষ্কালটা বের করতে হবে, আগে আমাকে অবচয়টা বের করতে হবে। সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ কত আসে সেই জিনিসটা আগে আমাকে বের করতে হবে, বুঝা গেছে? এখন সরলরৈখিক পদ্ধতিতে ভাইয়া অবচয় আমরা কিভাবে বের করি? আচ্ছা, আমি আমি এখানে তো দেয়া আছে, তোমরা একটু চেষ্টা করো। দেখো আমি এটা একদম ইয়াতে ছোট বাচ্চাদের বোঝানোর মতো করে আর বলতেছি না, ছোট বাচ্চাদের বুঝাই ফেলছি। হ্যাঁ, এখন আমি যেহেতু একবার বুঝাই ফেলছি সেই জিনিসটা এখন তোমাদেরকে আরেকটু ইয়া করে বোঝাচ্ছি। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, ব্যাটারি। আচ্ছা, বুঝতে পারছি এতটুকু। আচ্ছা, খেয়াল করো তাহলে, ব্যাটারি 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 গেছে। যখন হচ্ছে কি ছোট বাচ্চাদেরকে বুঝাই ফেলছি, এখন হচ্ছে তোমাদেরকে বুঝাবো। দেখো, যখন আমাকে এরকম বলবে মোস্ট ইম্পর্টেন্ট, এইটাতে ভাইয়া তোমরা আটকে যাবা। সরলরৈখিক পদ্ধতিতে আমরা কি জানি, প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান থাকে, তাহলে দেখো সম্পদের মোট মূল্য, এখন সম্পদের মোট মূল্য কত আসে, আমি কি বলছিলাম, সম্পত্তিটা কেনার জন্য আমার যা যা খরচ হয়েছে সবগুলো সম্পত্তির মোট মূল্যের সাথে যোগ হবে। বুঝা গেছে? তাহলে সম্পত্তির মোট মূল্যের সাথে যোগ হলে, মনে হয় অফে গেছে, দেখো সম্পদের মোট মূল্যের সাথে যখন আমি এই কাজটা, যখন সম্পত্তির মোট মূল্যের মধ্যে কি কি থাকে, সম্পত্তির ক্রয় মূল্য, এটার সাথে আনুষঙ্গিক যা খরচ হচ্ছে সবগুলা এই সম্পত্তির মূল্যের সাথে যোগ হবে। বুঝতে পারছি? সবগুলা এই সম্পত্তির মোট মূল্যের সাথে যোগ হবে। বুঝে গেছে? তাহলে দেখো, এখানে আমার সম্পত্তির মূল্য ছিল হচ্ছে 50,000 টাকা, মানে ক্রয় মূল্য ছিল। এটার সাথে আমার পরিবহন খরচ এবং হচ্ছে সংস্থাপন ব্যয় যোগ হয়ে সম্পত্তির মোট মূল্য 55,000 টাকা হয়ে গেছে ভাইয়া। এরপরে এখান থেকে ভগ্নাবশেষ মূল্যটা মাইনাস করতে হয়। ভগ্নাবশেষ মূল্য কত দেয়া আছে? 5,000 টাকা দেয়া আছে। 55,000 থেকে 5,000 টাকা মাইনাস করলে কি হয়, 50,000 টাকা। আয়ুষ্কাল ছিল 10 বছর, তাহলে 10 দিয়ে ভাগ করলাম। এখন তোমার কাছে একটা প্রশ্ন,
এখন একটা প্রশ্ন, এই যে ভগ্না সম্পত্তির মোট মূল্য থেকে অথবা সম্পত্তির অর্জন মূল্য থেকে আমরা যদি ভগ্নাবশেষ মূল্যটাকে মাইনাস করি, এটার নাম কি? এটার নাম কি? এটা হলো তোমার কাছে প্রশ্ন, এটা হলো তোমার কাছে প্রশ্ন, এটা হলো প্রশ্ন। আমাকে জানাও এটাকে কি বলে? সম্পত্তির অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য মাইনাস করলে এই এই কি পাওয়া যায়? কি পাওয়া যায় বলো তো একটু? সম্পত্তির অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য মাইনাস করলে কি পাওয়া যায়? আচ্ছা, তাহলে এটা তোমরা জানাও, তার মধ্যে আমি যাচ্ছি। দেখো, এরপরে হলো তাহলে কি 5,000 টাকা আমি অবচয় পাইলাম। মেশিনটা আমার কিনছে কখন? মেশিনটা আমার কিনছে হচ্ছে 2011 সালের জানুয়ারি 1 তারিখে। 2011 সালের জানুয়ারি 1 তারিখে আমি মেশিনটা কিনলাম। আমাকে বলছে 2011 থেকে 2011, 2011, 2012 এবং 2013 এই 3 বছরের অবচয়ের জাবেদা দাও। কি বললো? 3 বছরের অবচয়ের জাবেদা দাও। ওয়েল, আচ্ছা, এটাতে একটা পদ্ধতি, সূত্র পদ্ধতিতে গেলাম। এরপর হলো যদি শতকরা পদ্ধতিতে করি, 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল, 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল, তাহলে 10%, তাহলে সম্পত্তির অবচয়যোগ্য মূল্য গুণ 10%, তাহলে 5,000 টাকা দিয়ে আমি এটা করে ফেলছি। ওয়েল, আচ্ছা, আচ্ছা, এখন দেখো কি বললাম, আমার কাজগুলা খেয়াল করো। দেখো, প্রথমে হচ্ছে আমার কয় বছরের জাবেদা দিতে বলছে ভাইয়া? আমার জাবেদা দিতে বলছে 3 বছরের। 2011 সালের 2011 সালে জাবেদা দিতে বলছে। তারপর হচ্ছে 2012 সালে জাবেদা দিতে বলছে, 2013 সালে জাবেদা দিতে বলছে। এখন একটা বছরে আমাকে যদি বলে শুধুমাত্র বছরের জাবেদা দাও, একটা বছর অবচয়ের জাবেদা দাও, তাহলে আমার জাবেদা দিতে হবে হচ্ছে 3টা। কয়টা? 3টা। একটা হলো যন্ত্রপাতি ক্রয়ের, ঠিক আছে, আরেকটা হলো অবচয় ধার্য করা হলো, এবং আরেকটা হলো অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করা হলো। এরপরে দ্বিতীয় বছর এসে আমার জাবেদা দিতে হয় 2টা। অবচয়ের জাবেদা দিতে বললে আমার জাবেদা দিতে হবে 2টা, ঠিক আছে। তৃতীয় বছর বললে অবচয়ের জাবেদা দিতে হবে 2টা। দেখো, তাহলে প্রথম বছর, যে বছর আমি মেশিনটা কিনছি, ওই বছর যদি আমাকে জাবেদা দিতে বলে, তখন আমাকে 3টা জাবেদা দিতে হবে। একটা হচ্ছে মেশিন ক্রয়ের জাবেদা, আরেকটা হলো মেশিন, আরেকটা হলো অবচয় ধার্যের জাবেদা, আরেকটা হলো অবচয় যে ধার্য করছি এটা আমার জন্য একটা খরচ। এখন আমরা কি জানি, একটা বছরের আয় বিবরণীতে এই খরচটাকে স্থানান্তর করতে হয়, তাহলে অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করতে হয়। বুঝা গেছে? তাহলে দেখো এখন, তাহলে তাহলে প্রথমে কাজ হলো যন্ত্রপাতি হিসাব। ধরো যন্ত্রপাতি ক্রয় করা হলো, তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, এবং ব্যাংক হিসাব ক্রেডিট। যদি আমি ব্যাংকে কিনি, নগদে কিনলে নগদান হিসাব ক্রেডিট। বুঝা গেছে? এখানে টাকার অ্যামাউন্ট একটু আছে ভাইয়া, তোমরা একটু আমার সুন্দর দৃষ্টিতে দেখবা বিষয়টা। দেখো, তার মানে কি, প্রথম বছর 2011 সালে আমার জাবেদা দিতে হবে 3টা। এরপরে ভাইয়া অবচয় কখন ধার্য করা হয়? অবচয় ধার্য করা হচ্ছে হিসাবকালের শেষে। হিসাবকালের শেষে যদি আমি, তাহলে আমার অবচয়ের পরিমাণ তো আমি আগে বের করে ফেলছি। আমার অবচয়ের পরিমাণ কত ছিল? আমার অবচয়ের পরিমাণ ছিল 5,000 টাকা। তাহলে আমার অবচয় ধার্য করা হলে এটা জাবেদা হচ্ছে অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এরপরে আরেকটা কাজ হলো কি, অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করা হলো। তাহলে আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট, অর্থাৎ অবচয় হিসাবটাকে বন্ধ করে দেওয়া হলো। বুঝা গেছে? তাহলে যে বছর মেশিন কিনে, ওই বছর আমার জাবেদা থাকে 3টা একটা মেশিনের জন্য। আবার যখন হচ্ছে এর পরের বছর জাবেদা দিতে বলবে, 2012 সালে জাবেদা দাও, তখন আচ্ছা, তাহলে আমরা খেয়াল করো, একদম ঠান্ডা মাথায় খেয়াল করো, 2011 সালে মেশিনটা কিনছি। 2011 সালে জানুয়ারির 1 তারিখ মেশিনটা কিনছি। 2001 সালের জানুয়ারির 1 তারিখ আমি মেশিনটা কিনলাম।
সালের জানুয়ারি 1 তারিখ মেশিনটা কিনলাম, 2011 সালের ডিসেম্বরের 31 তারিখ অবচয় ধার্য করলাম এবং অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করলাম। 2012 সালে এসে আমার এখানে কি ভাইয়া, আমার এখানে কি নতুন করে কোনো মেশিন কিনছি? মেশিন কিনে নেয়, আমাকে বলছে 2012 সালের জাবেদা দাও। তাহলে আমার এই মেশিনটার জাবেদা দিতে হবে। এই মেশিনটার জাবেদা দিতে হবে কিসের? অবচয় ধার্যের জাবেদা। তাহলে প্রথমে আমার এখানে কাজ হলো দুইটা, একটা হলো অবচয় ধার্য করা হলো, আর একটা হচ্ছে অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করা হলো। তাহলে অবচয় খরচ হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তার মানে অবচয় ধার্য করা হলো, এটার জাবেদা হচ্ছে অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। বুঝতে পারছি? এখন আরেকটা কাজ হলো কি, অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করা হলো। তাহলে 31শে ডিসেম্বর 2012, এখন আমি 12 সালে জাবেদা দিচ্ছি। 31শে ডিসেম্বর 2012 আমার জাবেদা হবে আয় সারাংশ অথবা আয় বিবরণী ডেবিট এবং হচ্ছে অবচয় খরচ হিসাব ক্রেডিট। বুঝতে পারছি? এরপরে 2013 সালে আমাকে এই মেশিনটা জাবেদা দিতে বলছে। তাহলে 2013 সালে কি আমি মেশিন কিনছি? কিনি নাই। তাহলে আমার মেশিন ক্রয়ের জাবেদা দেওয়ার দরকার নাই। আমার এখানে দরকার আছে হলো, একটা হচ্ছে অবচয় ধার্য করা হলো, আরেকটা হলো অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করা হলো। বুঝে গেছে? তাহলে অবচয় ধার্য করা হলো, এটা জাবেদা কি? অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। আবার অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করা হলো, তাহলে অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করা হলো। দুঃখিত, এখানে একটু ভুল হয়েছে। এটা হচ্ছে কি, এটা হবে আয় বিবরণী ডেবিট 2012 সালে, ইয়েস, আয় বিবরণী ডেবিট, পুঞ্জীভূত অবচয় খরচ হিসাব ক্রেডিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট। বুঝে গেছে? তাহলে 2011, 12, 13 এই জাবেদাটুকু বুঝছো তোমরা?